লাস্ট ভিডিওতে আমরা পদার্থ সম্পর্কে জেনেছিলাম, পদার্থের বিভিন্ন অবস্থা এবং বিভিন্ন ধরনের পদার্থ জেনেছিলাম, যেমন মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ। আজ আমরা একটু পরমাণু সম্পর্কে জানবো, ঠিক আছে? তো এই পরমাণু অ্যাকচুয়ালি কি? এই যে মৌলিক পদার্থ আমরা জেনেছিলাম, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকেই আমরা বলছি পরমাণু। মাথায় রাখতে হবে এই পরমাণু কিন্তু ডাইরেক্ট, ঠিক আছে, রিয়াকশন বা বিক্রিয়া করতে পারে। তো পরমাণু অ্যাকচুয়ালি দেখতে কিরকম? পরমাণু দেখতে অনেকটা বলের মতো, ঠিক আছে? পরমাণুকে আমরা বলের মতো কল্পনা করি। দেখো, পরমাণুকে কেউ কিন্তু আমরা দেখিনি এখনো, ঠিক আছে? জাস্ট এটা স্ট্রাকচার আমরা প্রিডিক্ট করেছি পরমাণুকে অ্যাকচুয়ালি বলের মতো দেখতে। যেমন এই ধরো আমাদের পৃথিবী, ফুটবল বা ক্রিকেট বল, ঠিক আছে, জাস্ট লাইক এরকম এরকম দেখতে। পরমাণুর এইটা হচ্ছে স্ট্রাকচার, হ্যাঁ, 3 ডাইমেনশনাল স্ট্রাকচার এটা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি 3D স্ট্রাকচার। বাট তোমরাও জানো একটা 3D স্ট্রাকচারকে স্টাডি করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, বিশেষ করে বেসিক লেভেলে, তাই না? তো আমরা কি করব, পরমাণুকে অ্যাকচুয়ালি 2D স্ট্রাকচারে ভেঙে নেবো। এটা হচ্ছে পরমাণু 2D স্ট্রাকচার, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে একটা বল বা গোলক, ঠিক আছে, বা স্পিয়ারকে যখন আমরা 2D তে কল্পনা করি তখন কিন্তু সেটা একটা বৃত্তের রূপ নেয়, ঠিক আছে, বৃত্ত বা সার্কেল। তো এখানে আমরা অ্যাকচুয়ালি পরমাণুকে স্টাডি করব। দেখো, পরমাণুর মেনলি দুটো পোর্শন থাকে, ঠিক আছে? পরমাণুর মেন দুটো পোর্শন কি কি? একটা হচ্ছে নিউক্লিয়াস, যেটা এটা, আর একটা হচ্ছে ইলেকট্রন, যেটা বাইরে আছে। মনে রাখবে আমাদের এই পরমাণুর সঙ্গে সৌরজগতের বেশ কিছুটা মিল আছে, ঠিক আছে? পরমাণু কেন্দ্রে থাকে এবং কেন্দ্রটাই পরমাণুর মেন ভর। বাইরে যে ইলেকট্রন আছে না, ইলেকট্রনের ভর সেরকম ভাবে থাকে না, ঠিক আছে? ইলেকট্রনের সেভাবে কোনো ভর নেই, সমস্ত ভর সেন্টারে কেন্দ্রীভূত থাকে, ঠিক আছে, নিউক্লিয়াসে। এবার দেখো, এই যে ডট ডট ডটেড লাইন আছে না, এইগুলো হচ্ছে কক্ষপথ। হ্যাঁ, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনস গুলো কিন্তু ঘুরতে থাকে, ঠিক যেরকম আমাদের সৌরজগৎ। সূর্য সেন্টারে থাকে আর তার চারিদিকে বিভিন্ন গ্রহগুলো ঘুরতে থাকে, তাই না? তবে মাথায় রাখবে সৌরজগতের সঙ্গে এর মিল থাকলেও অমিলও অনেক বেশি আছে। যেমন কি বলেছিলাম, পরমাণু অ্যাকচুয়ালি এরকম দেখতে, ঠিক আছে? এই যে রেড লাইন গুলো দেখতে পাচ্ছ না, এই রেড লাইন গুলো আর কিছুই নয়, এইগুলো হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ, ঠিক আছে? সেন্টারে ধরো আমাদের আছে নিউক্লিয়াস। সৌরজগতে কি হয়, সূর্য যেখানে আছে তার সঙ্গে সমস্ত গ্রহগুলো একই প্লেনে, ঠিক আছে, একই তলে সমস্ত অরবিটালস গুলো থাকে। এখানে তা হয় না, এখানে একটা অরবিটাল ধরো এইভাবে আছে এই প্লেনে, একটা অরবিটাল এই প্লেনে, একটা অরবিটাল এইভাবে আছে, ঠিক আছে? একটা এক্স ওয়াই জেড প্রত্যেকটা প্লেনে এরকম কিরকম করে আছে, ঠিক আছে? ডায়াগোনালিও থাকতে পারে। আর কি হয়, আরেকটা অমিল হচ্ছে যে দেখো, এখানে আমি প্রথম কক্ষে দুটো ইলেকট্রন দিয়েছি। সৌরজগতে কি হয়, এক একটা গ্রহ এক একটা কক্ষপথে থাকে, সেম কক্ষপথে দুটো কখনো গ্রহ আসে না, দুটো বা তার বেশি, একটাই থাকে। বাট এখানে পরমাণুর ক্ষেত্রে কি হয়ে যায়, একই কক্ষপথে অনেকগুলো ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের পরমাণু কিছুটা বেসিক স্ট্রাকচার, দুটো পোর্শন থাকে। এবার মাথায় রাখবে এই যে নিউক্লিয়াসে কিন্তু একটা পদার্থ থাকে না, যেরকম এটা একটা ইলেকট্রন, একটাই পদার্থ বা একটাই কণা। নিউক্লিয়াসে কিন্তু একটা পদার্থ থাকে না। নিউক্লিয়াসে যে পদার্থগুলো থাকে তাদেরকে আমরা নিউক্লিয়ন বলি, ঠিক আছে? যেমন দেখো, এটা আমি একটা নিউক্লিয়াস, জাস্ট একটা বেসিক বোঝার জন্য নিউক্লিয়াস একটা করেছি, এটাকে বলি, এদেরকে আমরা বলি নিউক্লিয়ন। নিউক্লিয়াসে যারা যারা থাকে তাদেরকে আমরা নিউক্লিয়ন বলি। এই নিউক্লিয়নের মধ্যে কি কি থাকে? মেনলি দুটো দুটো পার্টিকেল থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। এছাড়াও মেসন, গ্লুয়ন, দেন নিউট্রিনো, এটা প্রত্যেকেই থাকে। কিন্তু মেনলি আমরা ডিল করবো প্রোটন আর নিউট্রনকে নিয়ে, ঠিক আছে? প্রোটন আর নিউট্রনের ভরই অ্যাকচুয়ালি পরমাণুর ভর, আমরা এইভাবে শিখি, ঠিক আছে? তো পরমাণুকে আমরা এইভাবে দেখো দেখে নিচ্ছি। পরমাণুর দুটো অংশ, ধরো এটা নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখবো নিউট্রন আর প্রোটনকে। বাকি সমস্ত কণাগুলো অ্যাকচুয়ালি খুব মিনিমাম, খুব কম পরিমাণে পাওয়া যায়, তো এরাই ম্যাক্সিমাম জায়গা জুড়ে থাকে, ঠিক আছে, নিউক্লিয়াসের। আর নিউক্লিয়াসের বাইরে আছে ইলেকট্রন। আরেকটা জিনিস মাথায় রাখবে, ইলেকট্রন কিন্তু নেগেটিভলি চার্জ, আর নিউক্লিয়াসে থাকা প্রোটন পজিটিভলি চার্জড। চার্জ, এটা চার্জ স্পিসিস। নিউট্রনের কোনো চার্জ হয় না, এটা নিউট্রাল, চার্জ নিউট্রাল, ঠিক আছে? এবার দেখো,
তোমরা নিশ্চয়ই জানো প্রোটন ইলেকট্রন এরা আছে, এর নেগেটিভ চার্জ এরা পজিটিভ চার্জ। যেরকম তোমার দুটো ধরো অপোজিট পোলস, ধরো নর্থ পোল সাউথ পোল, এরা কি করে একে অপরকে অ্যাট্রাক্ট করে, তাই না? তো ইলেকট্রন প্রোটন এরা একে অপরকে অ্যাট্রাক্ট করবে, নর্থ পোল সাউথ পোল যেরকম অ্যাট্রাক্ট করে। কিন্তু দেখো যদি সেম পোল নিয়ে নিই, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল, ধরো দুটো নর্থ পোল নিয়েছে, তাহলে কি হবে? রিপালশন হবে, তো রিপালশন হবে, বিকর্ষণ হবে সবসময়, ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম যে ঠিক আছে, যে এখানে তার মানে এই জিনিসটা কাজ হয়, যেরকম আমাদের সোলার সিস্টেমে কাজ করছে। ধরো এটা সান, এটা ধরো পৃথিবী, সূর্য পৃথিবীকে টানছে ধরো নিজের দিকে, খুব ভালো। পৃথিবীও ধরো একটা কেন্দ্রাধিক বলে পিছন দিকে একটা ফোর্স পাচ্ছে, যার জন্য ঘুরছে, খুব ভালো, মানতে পারছি। কিন্তু আমার একটা কথা বলো, ইলেকট্রনের সাথে ইলেকট্রনের রিপালশন হতে পারে, তার মানে তাহলে প্রোটনের সাথে প্রোটনেরও তো রিপালশন হয়। তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনসরা এক জায়গায় কি করে আছে? প্রোটনস আর প্রোটনস তো রিপালশন ফেস করার কথা, তাই না? তাহলে নিউক্লিয়াসে এমন কি ঘটে যার জন্য প্রোটনস গুলো একসঙ্গে থাকতে পারে? চলো দেখে নিই। সাপোজ এটা আমাদের প্রোটন বা নিউট্রন কণা, ঠিক আছে? এটা প্রোটন হতে পারে, নিউট্রন হতে পারে। সাপোজ আমি এটাকে প্রোটন ধরছি। মনে রাখো প্রোটন কণা অ্যাকচুয়ালি তিনটে কোয়ার্ক দিয়ে তৈরি। কোয়ার্কও একটা খুবই মাইক্রোস্কোপিক একটা কণা, ঠিক আছে? এটাকে আমরা কোয়ার্ক বলছি। কোয়ার্ক কি হয়, তিনটে কোয়ার্ক জুড়ে গিয়ে অ্যাকচুয়ালি একটা প্রোটন তৈরি হয়, প্রোটন বা নিউট্রন তৈরি হয়। তো এই কোয়ার্ককে জুড়িয়ে কে রাখে? গ্লুয়ন, ঠিক আছে? এটাও একটা নিউক্লিয়ন, যেটা কি করে কোয়ার্ককে একে অপরের সঙ্গে বাইন্ড করে রাখে। তো গ্লুয়ন অ্যাকচুয়ালি নামটা এসেছে গ্লু থেকে, ঠিক আছে? গ্লু এর যেরকম কাজ সবাইকে জুড়িয়ে রাখা, তো এরও সেম কাজ, সেই জন্য আমরা একে গ্লুয়ন বলি। কিন্তু দেখো এই রেড পোর্শনটা হচ্ছে গ্লুয়ন, বাট আমরা দেখতে পাচ্ছি এই প্রোটনের বাইরেও গ্লুয়ন কিছুটা রয়ে গেছে, তাই না? এটা এক্সেস গ্লুয়ন, তাই তো? এ কি করে, এই এক্সেস গ্লুয়নটা এর আশেপাশে যদি আরো অন্য কোনো নিউক্লিয়ন, সাপোজ কোনো অন্য একটা প্রোটন বা নিউট্রন যদি থেকে থাকে, তাহলে তাদেরকে অ্যাট্রাক্ট করে কাছে নিয়ে চলে আসে, ঠিক আছে? এটা প্রোটন, সাপোজ এর কাছে যদি আর একটা প্রোটন আসে, গ্লুয়ন কি করে তাদেরকে একদম কাছাকাছি নিয়ে চলে আসে। এর গ্লু এর পাওয়ার অনেক বেশি। হ্যাঁ, তুমি বলে রিপালশন হতে পারে, বাট এই রিপালসিভ ফোর্সের থেকেও গ্লুয়নের বাইন্ডিং করার ক্যাপাসিটি 100 টাইমস বেশি, ঠিক আছে? তো ধরো এবার একটা নিউট্রন এবং প্রোটন কাছাকাছি এসেছে, ঠিক আছে, গ্লুয়নের মাধ্যমে। যখন এরা কাছাকাছি আসে তখন কি হয়, মনে রাখবে প্রোটনের মধ্যে একটা আরেকটা কণা থাকে যেটাকে আমরা বলি মেসন, ঠিক আছে? কাছাকাছি একটা নিউট্রন আর প্রোটন এলে কি হয়, প্রোটন কি করে তার মেসনকে নিউট্রনের দিকে ঠেলে দেয়, নিউট্রনকে দিয়ে দেয়। যখনই মেসন কণা প্রোটন থেকে নিউট্রনে চলে যায়, তখনই প্রোটনটা কনভার্ট হয়ে যায় নিউট্রনে, আর নিউট্রন কনভার্ট হয়ে যায় প্রোটনে। তো মেসন কণা যখন যেই নিউক্লিয়নের দিকে যাবে, সে কিন্তু অ্যাকচুয়ালি প্রোটনে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এই ইন্টার কনভার্সন চলতেই থাকে, ঠিক আছে? মেসন কণা একবার এদিকে আসে, এদিকে আসে, এদিকে আসে, এদিকে আসে। এর ফলে কি হয়, এর ফলে এদের দুজনকার মধ্যে একটা অ্যাট্রাকশন বিল্ড আপ হয়। ভাবো মেসন কণা দুজনকার মধ্যে টানাটানি চলছে, তাহলে দুজনকার মধ্যে একটা অ্যাট্রাকশন বিল্ড আপ হবে, কাছাকাছি থাকবে, তাই তো? এই কাছাকাছি থাকার জন্য যে অ্যাট্রাকশন বিল্ড আপ হলো, এটাকেই আমরা বলি নিউক্লিয় বল, ঠিক আছে, বা নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে? তো এই যে ফোর্স, এই ফোর্স কি করে, ধরো এটা সাপোজ আমাদের নিউক্লিয়াস, এটা ইলেকট্রন, ইলেকট্রনকে নিউক্লিয়াস নিজের দিকে এই ফোর্সের মাধ্যমেই টেনে রাখে। তো ধরো ইলেকট্রন নিজে ফোর্স পাচ্ছে নিউক্লিয়াসের দিকে, তাই তো? আর একটা ফোর্স কাজ করে ঠিক সেন্টারের অপোজিট দিকে, যেটাকে আমরা কেন্দ্রাতিক বল বলি, ঠিক আছে? তো দুটো ফোর্স একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়, ঠিক আছে? যার ফলেই কিন্তু ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে তার অরবিটাল নিয়ে ঘুরতে থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল 2 নম্বর পয়েন্ট। নেক্সট দেখো, সাপোজ এটা আমাদের নিউক্লিয়াস, সাপোজ এটা আমাদের নিউক্লিয়াস, এখানে কতগুলো নিউক্লিয়ন আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 নিউক্লিয়ন্স, তাই তো? ধরো এক একটা নিউক্লিয়নের তোমার ভর হচ্ছে 5 গ্রামস, ঠিক আছে? তার ওয়েট হচ্ছে 5 গ্রামস। তাহলে এস্টিমেটেড ওয়েট কত হতে পারে? পুরোটার 45 গ্রামস, তাই তো? কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে না, 45 গ্রামস হচ্ছে না যখন এরা কাছাকাছি আসছে,
সিঙ্গেল অবস্থায় এরা 5 গ্রাম ইচ, বাট যখন কাছাকাছি আসছে এরা বাইন্ড হয়ে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছি 45 গ্রাম আমরা পাচ্ছি না, আমরা সাপোজ পাচ্ছি অনলি 42 গ্রাম। তাহলে কি হচ্ছে, 3 গ্রাম রিডিউস হয়ে যাচ্ছে, 3 গ্রাম পাচ্ছি না, হয়ে গেল এটা। তো এখানে আসছে আমাদের একটা আইনস্টাইনের ফেমাস ইকুয়েশন E=mc², ঠিক আছে। আমরা জানি যে এনার্জিকে আমরা এক এনার্জি থেকে আরেক এনার্জিতে কনভার্ট করতে পারি, তাই না? এনার্জিকে আমরা ডিস্ট্রয়ও করতে পারি না, ক্রিয়েটও করতে পারি না, জাস্ট কনভার্ট করতে পারি, ঠিক আছে। ইলেকট্রিক্যাল এনার্জিকে হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে আমরা বিভিন্ন ভাবে কনভার্ট করতে পারি। তো জেনে রাখো আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে আমরা মাসকে এনার্জিতে কনভার্ট করতে পারি এবং এনার্জিকেও আমরা মাসে কনভার্ট করতে পারি। এটা আইনস্টাইনের সেই ফেমাস ইকুয়েশন যেখান থেকে আমরা সেটা করতে পারি। তো এই 3 গ্রাম মাস অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, এটা পুরোপুরি এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই এনার্জি কি করছে, এই সমস্ত নিউক্লিয়নকে বাইন্ড করে রাখছে আগে থেকে, ঠিক আছে। অত সহজ আর বেরোতে দেবে না, কাছাকাছি ইনট্যাক্ট রাখছে, যার ফলে কিন্তু এই যে মেশন কণা এদিক থেকে ওদিক যাচ্ছে। তো এই যে ফোর্স ক্রিয়েট হলো, এটাকেই বলা হয় নিউক্লিয়ার বাইন্ডিং ফোর্স বা নিউক্লিয় বন্ধন শক্তি, ঠিক আছে। বন্ধন শক্তির মাধ্যমে নিউক্লিয়াস কিন্তু ইনট্যাক্ট থাকে, একটা জায়গায় থাকে, ঠিক আছে। তো পরমাণু আমরা এতটা আজকে ডিসকাস করলাম ভিডিওতে, পরমাণু নিয়ে আরো ফার্দার অনেক কিছু ডিসকাস করার আছে, ঠিক আছে। একটা পরমাণুতে কতগুলো ইলেকট্রনস বা প্রোটনস থাকতে পারে, কোন পরমাণুর আমরা কি নাম দিই, কোনো আলাদা এদের কোনো আরো কিছু স্পেসিফিক কোনো ক্যারেক্টারিস্টিক্স আছে কিনা, এই সমস্ত সম্পর্কে আমরা ডিসকাস করবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।